সরি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না, এসব শাহিদের জন্য হয়েছে। মানে? এরপরে রিয়াদ আমাদের ডাক দিল। আমি ভয় ভয়ে গেলাম। রিয়াদ বলল, আসলে ম্যাম, শাহিদ আমাকে এসব বলতে বলেছে, সে আমার সাথে বাজি ধরেছে, সে যদি আপনি। রিয়াদের আর কোনো কথা না শুনে সামিয়া আমার শার্টের কলার ধরে ওর রুমের ভিতর নিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। এরপরে আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস কিনা? মানুষ কি ভুল করে না? আমার জায়গায় যদি তুই হইতিস তাহলে কি করতি? তোকে আমার প্রথমে বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না, কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায়। এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে কি খুশি হয়েছিলাম তা বোঝাতে পারবো না। মনে হয়েছিল তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি, কিন্তু না, আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম, কিন্তু সেখানেও হলো না। কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম, যেটা এই কলেজে কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু সেখানে যেও তুই আমাকে দূরে ঠেলে দিলি। এরপর তোর অপমান সহ্য করে তোর বাড়িতে থাকার জন্য মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায়, সেখানেও প্রতিদিন থাপ্পড় আর অপমান সহ্য করে থাকলাম, কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা। আর আজকে তুই আমাকে বাজির বস্তু বানিয়ে ফেলেছিস। কথাগুলো বলেই সামিয়া নিচের দিকে তাকিয়ে রইল আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবলাম আসলেই তো সামিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম। তারপরও আমাকে পাওয়ার জন্য সে অপমান অত্যাচার সহ্য করতেছে। নেহার মুখে শুনেছি সামিয়া রাতে যখন একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখে আর কান্না করে, আর তাকেই আমি সামিয়া আমার কলার ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা সেই তোমার কাছে কি আমি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না? আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় না নাকি সামিয়া আমি তোমাকে ভালোবাসি? বেশ, তোমাকে বলতে হবে না। আমি যেহেতু খুব বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই, তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে, কোনোদিন আর হাসবো না ভালোবাসার দাবি নিয়ে। বলে সামিয়া আমার কাছ থেকে হাত ছাড়িয়ে হাঁটা ধরবে, অমনি আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বললাম, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? আমিও যাব তোর সাথে। সেই অচনপুরের অচেনা পথে হাঁটবো দুজন একই সাথে দুই হাত ধরে। আমার কথা শুনে সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি জান পাখি, আর কখনো দিব না, এখন সুখ দিব। বলেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল, যা দুষ্টু, এতক্ষণ কেউ করে? আমি একটু মুচকি এসে বললাম, তাহলে একটু শিখিয়ে দাও। এখন নয়, বিয়ের পর। ওরে বাবা, তাই নাকি? ওর দিকে এগুতে এগুতে, এই একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা আমাদের মেয়ে কই? মামুনি আমি এখানে। পিছন থেকে কে যেন কথাটা বলল। পিছনে তাকিয়ে দেখে তো আমি বড় একটা শক খেলাম, কেননা দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম আর নেহা। আর যাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হলাম তিনি হলেন প্রিন্সিপাল স্যার। আমি ভাবতেছি স্যার এইখানে কেন? স্যারকে এখানে দেখে আমি কিছুটা লজ্জাই পেলাম, কারণ একজন কলেজের প্রিন্সিপাল স্যারের সামনে একজন ম্যামের সাথে রোমান্স করাটা লজ্জারই ব্যাপার। মিম এসে আমার কোলে উঠলো, আমি ওকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিলাম। প্রিন্সিপাল স্যার আমাদের দিকে এগিয়ে এসে মুচকি এসে বলল, তাহলে সামিয়া তুই অনেক কষ্টে তোর ভালোবাসার মানুষকে কাছে পেলি। সামিয়ার প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামা পেয়েছি, তবে এখানে তোমার অবদানটাই বেশি। প্রিন্সিপাল স্যারকে সামিয়া মামা ডাকায় আমি আর নেহা খুব অবাক হলাম। আমি সামিয়াকে বললাম, মামা মানে? সামিয়াকে প্রিন্সিপাল স্যার কিছু বলতে না দিয়ে তিনিই বললেন, অবাক হওয়ার কিছুই নেই, আমি সামিয়ার মামা আর সামিয়া হলো আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ, তুমি হয়তো ভাবতেছো যে আমার বাসা সিলেটে হওয়ায় আমি এখানে কেন, আর সামিয়াই বা তোমাকে আমার কথা বলেনি কেন, তাই তো? হ্যাঁ। আসলে ঢাকায় আমাদের একটা কোম্পানি আছে আর কয়েকটা বাসা আছে যেগুলো বর্তমানে ভাড়া দেওয়া আছে। আমি এইগুলো দেখাশোনার সুবাদে সিলেট থেকে ঢাকায় আসি আর এখানেই পড়ালেখা শেষ করি। আর আজকে আমি কলেজের প্রিন্সিপাল, আর আমি বাসায় মানে সিলেটে যেমন তেমন যাই না, যার জন্য সামিয়াদের ওখানেই যাওয়া হয় না। আর এই জন্যই তোমার সাথে আমার পরিচয় নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু সামিয়া যে বলল আপনার অবদান বেশি, এটা কোন কাজে? তাহলে শোনো, সামিয়া লেখাপড়া শেষ করে জব করতে চাইলে ওর বাবা মা নিষেধ করে, কিন্তু সামিয়া জব করবেই, একই কথা জব করবেই। ওর বাবা মা ওকে বাধা দেয়নি, কারণ তোমাকে হারানোর পর থেকে সামিয়া একেবারে ভেঙে পড়েছিল। এখানে জয়েন করার কয়েক মাস আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, যার ফলে সামিয়ার মা বাবা আর তাকে জব করতে বাধা দেয়নি। যদি আবার তাকে একমাত্র সন্তান আগের মতো অসুস্থ হয়ে পড়ে তাহলে তারা কিভাবে থাকবে? এই জন্য তাকে জব করার অনুমতি দেয়, যাতে সে সুস্থ থাকে, ভেঙে না পড়ে। এরপরে তাকে আমার এখানে মানে ঢাকায় পাঠানো হয়। আর আমাদের কলেজে একটা ইংলিশ টিচার প্রয়োজন ছিল। সামিয়ার রেজাল্ট ভালো হওয়ায় তাকে এখানে জব পেতে কোনো সমস্যা হয়নি। এরপরে যেদিন তুমি সামিয়াকে বরণ করে নিতে চাও, সেদিন সামিয়া তোমাকে দেখার পর থেকে কেমন জানি চিন্তিত হয়ে পড়েছিল। তবে তাকে চিন্তার মাঝে আমি দেখতে পেরেছিলাম কোনো অমূল্য সম্পদ হারানোর পরে খুঁজে পাওয়ার আনন্দ সেই,
সেই দিন সামিয়া স্টেজ থেকে নেমে সোজাসুজি আমার রুমে আসে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা, তোকে সেই তখন থেকে চিন্তিত মনে হচ্ছে। সামিয়া তখন আমাকে বলেছিল, মামা, আজকে যে ছেলেটা আমাকে বরণ করে নেওয়ার জন্য স্টেজে উঠেছে সে কে? কেন মা, তুই কি শাহিদ হাসানের কথা বলছিস? হ্যাঁ। সে হলো আমাদের কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, খুবই ভদ্র এবং মেধাবী। তার আরেকটা পরিচয় হলো সে এখানকার বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামানের ছেলে। আর আখতারুজ্জামান হলো আমার বেস্ট ফ্রেন্ড। আখতারুজ্জামান কি তার আসল বাবা নাকি অন্য কিছু? না, আসল নয়। আজ থেকে প্রায় 3 বছর আগে আখতারুজ্জামান সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, আর তখন বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন না দিতে দিতে আসতেছিল, কিন্তু সেদিকে খেয়াল নেই। হঠাৎ করে কে যেন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে সে অ্যাক্সিডেন্টের থেকে রক্ষা পায়। আর যে তাকে ধাক্কা দিয়েছিল সে হলো শাহিদ আল হাসান শাহী। এরপর থেকে আখতারুজ্জামান শাহিদ আল হাসান শাহীকে সকলের কাছে তার ছেলে হিসেবে পরিচয় দেয়। আর তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তার সমস্ত সম্পত্তি শাহিদ হাসানের নামে দিয়ে যায়। কিন্তু আখতারুজ্জামান কি কোনো পরিবার নেই? ছিল, কিন্তু আজ থেকে 8 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, কিন্তু তুই এত কিছু জানতেছিস কেন? এরপরে সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মামা, এই শাহিদই হলো আমার সেই শাহিদ যে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। কি? এটা আমার কখনো বিশ্বাস হবে না। তোদের মধ্যে কোনো ভুল হয়েছে। যেই ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিজের বোনের মর্যাদা দেয়, সেই ছেলের সঙ্গে শয়ে শয়ে মেয়েরা ঘোরাফেরা করে, তারপরেও সে তাদের দিকে ফিরে তাকায় না। সেই ছেলে কি করে এসব একটা জঘন্য কাজ করতে পারে? নিশ্চয়ই তোদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে, নইলে এই মেয়ে মিথ্যা নাটক করছে। আমারও তো তাই মনে হয়, আমার শাহিদ এরকম কাজ করতে পারে না। প্রিন্সিপাল স্যার আমাকে বললেন। এরপরে সে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। একটু পরে সেন্স ফিরলে সে তার ভাড়া বাসায় চলে যায়, তবে সেটাও আমার বাসা। কয়েকদিন পর সে আমার কাছ থেকে ছুটি নিয়ে রাজশাহীতে যায়। এরপরে সেখান থেকে সোজাসুজি আমার কাছে এসে বলল, মামা, আমাকে একটা হেল্প করতে হবে। কি করতে হবে বল? তবে আমাদের পরিচয় যেন কেউ না জানতে পারে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর থেকে সামিয়া আর আমার মিশন শুরু হয়। কি করে তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করানো যাবে। আমি বুদ্ধি বের করে তোমাকে সামিয়ার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম, কিন্তু সেখানেও কাজ হলো না। এরপরে সামিয়ার বুদ্ধিতে একটা ট্যুরের ব্যবস্থা করলাম, যেটা এর আগে কলেজ থেকে অনেক বছর ধরে বন্ধ ছিল। এটা শুধু সামিয়ার জন্য করা হয়েছিল, আর উদ্দেশ্য ছিল তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা, কিন্তু এখানেও কাজ হলো না। এরপর নেহা আর সামিয়ার বুদ্ধিতে সামিয়াকে তোমার বাসায় পাঠিয়ে দিলাম। তবে আমার আর সামিয়া সম্পর্কে নেহা কিছুই জানতো না, কিন্তু তোমার বাসায় সামিয়া অনেক অত্যাচার সহ্য করেছিল, যেটা সামিয়া আমাকে না বললেও আমি জানতে পেরেছিলাম। অনেক অত্যাচার অপমান করার পর আজকে আমার ভাগ্নি তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। একজন মানুষ তার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসলে তার দেওয়া অপমান, তার দেওয়া অত্যাচার সহ্য করে শুধু তাকে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত, তা আমি আমার ভাগ্নিকে না দেখলে বুঝতেই পারতাম না। ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সন্দেহ হতেই পারে, একজন অপরজনকে ভুল বুঝতেই পারে। এর অর্থ এই নয় যে সেও তাকে ভুল বুঝবে, তার প্রতি অত্যাচার করবে। কিন্তু এটা ঠিক নয়। পরিশেষে তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে তোমাকে খুবই ভালোবাসে, যেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। সো শাহিদ, তুমি আর তাকে কখনো কষ্ট দিও না। না স্যার, আর কখনো কষ্ট দিব না, এখন থেকে সুখী রাখবো। গুড, তাহলে আমি আসি। আর তোমরা চাইলে আজকে ঘোরাফেরা করে আসতে পারো, আজকে তোমাদের ছুটি। সামিয়া খুশি হয়ে ওর মামাকে বলল। থ্যাঙ্কস মামা। প্রিন্সিপাল স্যার মুচকি হেসে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমার পাগলি মেয়ে। প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হয়ে গেলেন। স্যার যাওয়ার পর নেহা বলল, আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না ননদি? বিয়ে না হতেই এত ভাবি ননদ ডাকাডাকি, বিয়ে হলে না জানে কি হয়। ও হ্যালো, এটা আমাদের ভাবি ননদের ব্যাপার, আপনাকে কেউ নাক গলাতে বলিনি। আর কি বললে? বিয়ে? তাই না, দাঁড়াও, আজকে আব্বুকে ফোন দিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলতেছি। এই না না, এখন আমি বিয়ে করে প্যারা সহ্য করতে পারবো না। কি? আমি প্যারা? আমাদের কথা শুনে নেহা দাঁত কিলিয়ে হাসতেছে। না না, আপনি কেন প্যারা হতে যাবেন? আপনি তো হলেন আমার মেয়ের ভদ্র আম্মু, তাই না আম্মু? হ্যাঁ বাবাই, কিন্তু আমার আম্মুতে এইটা তোমার আম্মু। এটা তো আমার মামুনি হয়। সামিয়া মিমকে আমার কোল থেকে ওর কোলে নিতে নিতে বলল। আমি তোমার আম্মু, আমি তোমার মামুনি, বুঝেছো আম্মু? মিম সামিয়ার গলা জড়িয়ে ধরে বলল। হ্যাঁ আম্মু বুড়েতি। ওকে সোনা। ভাবি, আমি কিন্তু আমার উত্তর এখনো পেলাম না। বাসায় যে ফ্রি টাইমে বলবো, বুঝেছো? চলো আজকে ঘুরতে যাই। ঠিক আছে চলো। কতদিন পরে আজকে দুজনে ঘুরতে যাব, ভাবতেই মনের মধ্যে একটা অজানা অনুভূতি জেগে উঠেছে। আজ থেকে 3 বছর আগে কত একসাথে ঘোরাঘুরি করেছি, কতদিন পার করেছি, আজকে আবার ঘুরতে বের হচ্ছি। তবে সেই দিনগুলো আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে। সেই দিন ছিল আমার মাথার উপর পিতা নামক একটা ছাদ, আর আজকে আমি হয়ে গেছি একজনের পিতা নামক ছাদ। ভাবতেই অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি।
আজকে আমার আছে একটা নিষ্পাপ মেয়ে আর একটা আছে সরল সহজ মনের অধিকারী একটা বোন, যার মধ্যে নেই কোনো অহংকার। তাকে যদি বলি আপু তোর কি কি জামা কাপড় প্রয়োজন, সে বলবে না ভাইয়া আমি এতেই ঠিক আছি। অন্য কেউ হলে হয়তো আমার সম্পদের বড়াই করে নিজে আধুনিক হয়ে থাকতো, কিন্তু আমার বোন ঠিক তার বিপরীত। যাই হোক, সামিয়া, মিম, নেহা আর আমি সামিয়ার রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলাম। ক্যাম্পাসে পৌঁছাতেই আমার বন্ধুরা আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমি কিছু বলতে যাব তার আগেই রিয়াদ বলল, কি মামা, কোথায় যাও? আমাদের বাজির কথা মনে নেই? এই রে, আমার তো মনে ছিল না কি জন্য যে বাজি ধরতে গেলাম। আরে কিসের বাজির কথা বলতেছিস? ও ভাই, তুই ভাবিকে পেয়ে আমাদের বাজির কথা ভুলে গেলি? আমাদের জন্য তুই আজ তোর এক্স গার্লফ্রেন্ডকে ফিরে পাইলি আর আমাদেরই ভুলে গেলি? আচ্ছা তোরা কি চাস? আমাদের 3 জনকে মোট 5,000 টাকা দে, তাহলেই হবে। কি 5,000 টাকা? মানে 5-এর পরে 3-3টা? শোনো ভাই, এত টাকা আমার কাছে নাই। তুই আমার ভালো গুলুমুলু বন্ধু হোস, তাই না? একটু কম কর না দোস্ত। আমি তোর গুলুমুলু বন্ধু, ভালো বন্ধু, সব কিছু। এখন টাকা বের কর, এসব ইমোশনাল কথা বলে কাজ হবে না। কি করি 5,000 টাকা? হুস, খেলে তো বন্ধুরাই খাবে, দিয়েই দিই। পকেট থেকে মানিব্যাগটা বের করে সামিয়া ওর ব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিল। ওরা সামিয়ার থেকে নিতে না চাইলেও সামিয়া জোরাজুরিতে নিতে রাজি হলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে সামিয়া, নেহা আর মিমকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি খাওয়ার পরে ওদেরকে নিয়ে পার্কিং লটে আসলাম। এরপরে 4 জনই চাপাচাপি ভাবে বাইকে উঠে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে গাড়ি নিয়ে বের হলাম ঘুরতে। লাঞ্চ করে আবার ঘোরাফেরা করে ওদেরকে নিয়ে এতিমখানায় আসলাম। সেখানে বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তবে এতিমখানার বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা ডিনার করে সকলে মিলে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার রুমে গেলাম, আর সামিয়া, মিম আর নেহার রুমে গেল। রুমে এসে রাফিকে ফোন দিলাম, একবার ঢুকতে রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসার সবাই কেমন আছে? সুস্থই আছে, আন্টিও এখন মোটামুটি সুস্থ, কিন্তু আন্টি মাঝে মাঝেই তোর কথা ভেবে অসুস্থ হয়ে পড়ে। আর তোর বাবা আর ভাইয়া তো প্রতিদিন আমার কাছে এসে বলে তুই কোথায় আসিস, তা আমি জানি কি না। ও আচ্ছা, শোন, তোকে যে জন্য ফোন দিয়েছি। বল। এরপরে আমি আজকে সামিয়ার সাথে যা কিছু হয়েছে সব বললাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। চেষ্টা করব। রাফির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু পরেই ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। আড্ডা দিয়ে রুমে গিয়ে শুয়ে থেকে নেহা সামিয়াকে বলল, ভাবি তুমি কিন্তু বললে না। বলতেছি মাই ডিয়ার ননদি, শোনো এবার। এরপরে সামিয়া নেহাকে সাহিদ আর সামিয়ার প্রথমে দেখা থেকে শুরু করে সাইদের সাথে প্রেম, সাইদের সাথে ঘোরাফেরা করে সাইদের পরিবার এবং সামিয়ার পরিবারের লোকজনের সাথে কথা, সাইদের সাথে রিপার মিথ্যা নাটক, এরপরে সাইদকে বাসা থেকে বের করে দেওয়া, অর্থাৎ সাইদের সাথে যা কিছু হয়েছে সব বলল। সামিয়ার কথা শুনে নেহার চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। সামিয়া নেহাকে বলল, আমার জায়গায় তুমি হলে কি করতে নেহা, বলো? ঠিক আছে ভাবি, তবে ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে নিমেষেই ধ্বংস করে দেয়। কিন্তু ভাবি, তোমাকেও বিষয়টা বিবেচনা করে দেখা উচিত ছিল। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, সেই সব ভুলে আবার নতুন করে শুরু করো। আর একটা মেয়ে তো আছেই, একে কখনো মায়ের আদর থেকে বঞ্চিত করো না প্লিজ। এটা আমার অনুরোধ। সামিয়া মিমকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, এটা আমার মেয়ে, একে কখনো আমার আদর থেকে বঞ্চিত করবো না। বলেই সামিয়া মিমের কপালে একটা চুমু দিল। এরপরে সামিয়া আর নেহা ঘুমিয়ে পড়লো। ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে উজু করে নামাজ পড়ে নেহার রুমে গেলাম। নেহার রুমে গিয়ে দেখি নেহা আর সামিয়াকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিলাম। সামিয়া নামাজ পড়ে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে গেল। আমি নিষেধ করলাম, কিন্তু সে নাস্তা তৈরি করবেই। আমিও আর বাধা দিলাম না। নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। লেখাপড়া করে আড্ডা দিতে বোন, মেয়ে আর মেয়ের মাকে নিয়ে ঘোরাফেরা করতে কেটে গেল 1 বছর। এই 1 বছরের মধ্যে এখনো আমি আমার পরিবারের সাথে দেখা করিনি। আম্মু এখন পুরোপুরি সুস্থ। রাফির ফোন দেখে মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলি। আম্মু অনেকবার বাসায় যেতে বলেছে, কিন্তু যায়নি। যাওয়া হবে কিনা তাও জানি না। আর এই 1 বছরের সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি আর সামিয়া আগের তুলনায় বেস্ট কাপল হয়ে গেছি। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ধরেছেন, আমার আর সামিয়ার এখনো বিয়ে হয়নি। সামিয়ার বাবা মা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যেতেন। আর সামিয়া খুব সময় রাজশাহীতে, মানে তার বাবা মায়ের কাছে যাইতো। আমার লেখাপড়া শেষ করে ব্যবসার হাল ধরেছি। ভাবতেছি সামিয়াকে বিয়ে করে লাইফটা সাজানো শুরু করব। নেহা এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে, আর আমার মেয়ে এখন আমাকে আর ওর মামনিকে সব সময় জ্বালিয়ে মারে। একটু বড় হয়েছে তো তাই। আর আমার বন্ধুরা এখন জব করতেছে। আজকে বিকেলে 4টায় অফিসে একটা মিটিং আছে। মিটিংটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, মানে কার সাথে হবে তাও জানি না। সবকিছু আমার পিয়ে তিশা আরেক নাম বর্ষা রেডি করেছে। আর হ্যাঁ, এমডি আঙ্কেল এখন আর জব করে না, কারণ তার ছেলে তাকে নিয়ে খুলনায় থাকে। হলরুমে ক্লায়েন্টরা বসে আছেন আমার জন্য। একটু পরে আমি আমার পিয়ে তিশার সাথে হলরুমে ঢুকলাম।
রুমে ঢুকে তাদের সাথে কথা বলতেই এক জায়গায় আমার নজর আটকে গেল, কারণ সেখানে ছিল আমার বড় ভাই সাইম আহমেদ। সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তাকে দেখার পরে আমি সাথে সাথে হলরুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। আমার এমন বিহেভ দেখে তিশা আমার কাছে এসে বলল, শাহেদ তোমার কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি যদি পারো তাহলে মিটিংটা কমপ্লিট করো, আর না পারলে ক্যান্সেল করো। ঠিক আছে, আমি পারবো। গুড। আমি বাসায় গেলাম, আর অফিসটা তুমি সামলে নিও। ওকে। আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে গেলাম। রুমে এসে অফিসের ব্যাগটা বেডে ছুঁড়ে ফেলে দিয়ে বেডের একপাশে বসে ভাবতে লাগলাম, ভাইয়া কেন তুমি আবার আমার সামনে আসলে? তুমি বলেছিলে আমি পাপী, আজ কেন আবার আমার সামনে এসে আমাকে সেই কালো অতীতকে মনে করিয়ে দিচ্ছ? একটু পরে সামিয়া রুমে এসে আমার সামনে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আমার আবেগকে আর ধরে রাখতে না পেরে সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভাইয়ার কথাগুলো বললাম। সামিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শাহিদ, সবকিছু ভুলে যেয়ে চলো না, আবার আমরা সেই জীবনে ফিরে যাই যেখানে থাকবে পরিবারের সব লোকেরা, একসাথে বসে লাঞ্চ করব, ডিনার করব, যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলার সাথী হিসাবে পাবে তাদের দাদা দাদিকে। তা সম্ভব নয় সামিয়া। কেন সম্ভব নয় বলো? তারাও তো আমার মতো ভুল করেছিল। আমাকে যদি মাফ করতে পারো তাহলে তাদের কেন পারবে না? মনে করো তোমার ছেলে যদি একটা মেয়ের সাথে একাই একটা রুমে থাকে আর মেয়েটা যদি মিথ্যা চিৎকার করে, তোমার ছেলেকে দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি সেখানে যে কি করবে তাহলে বলো? আসলেই তো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। সামিয়ার কথাই লজিক আছে। আচ্ছা, ভেবে দেখি। কোনো ভাবাভাবি নেই। আমি আর কতদিন এভাবে থাকবো বলো? আমারও তো শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তাই না? ও, তাহলে এই ব্যাপার বলবে তো? তাহলে এদিকে আসো, আজকের জন্য কিছু দিয়ে দেই। আমি এখন এসব চাই না, একেবারে বিয়ের পর। তা তো বললে হবে না জান পাখি। সামিয়াকে কাছে টেনে নিয়ে, এই না। ওকে, আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁট এক করিয়ে দিলাম। একটু পরে সামিয়া রেসপন্স দিতে লাগলো। হঠাৎ করে আমার মেয়ে এসে বলল, কি ব্যাপার, তোমরা এখানে ধূমপাল করতে তো আর আমি তোমাদেরকে দুধ দিচ্ছি। আমি সাথে সাথে সামিয়াকে ছেড়ে দিলাম। আমার মেয়ে ফিক করে হেসে দিয়ে দৌড়ে এসে ওর মায়ের কোলে উঠল। আমাদের দুজনের বিয়ে না হওয়ার পরেও মিম আম্মু আম্মু বলে ডাকতেছে বলে আপনারা কিছু মাইন্ড করিয়েন না। কয়েকদিন পরে বিয়ে করে ফেলবো। আপনাদের সকলের দাওয়াত, তবে গিফট ছাড়া কেউ বিয়েতে আসেন না, আর দাওয়াত বাতিল বলে গণ্য করা হবে। সামিয়া নিচের দিকে তাকিয়ে বলল, মেয়ের সামনে মান সম্মানটা খাবে আমার। ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করব। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে গেলাম। এরপরে ডিনার করে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম ভাঙলো। আমার মেয়ে এসে আমাকে বলল, বাপাই কালা দেন তোমালে ডাকতেছে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। থা বাপাই। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের সোফায় আমার নজর গেল। বসে থাকা লোকদের সাথে আমি সিঁড়িতেই দাঁড়িয়ে গেলাম, কারণ তারা হলেন আমার মা, বাবা, ভাই, ভাবি আর একটা ছোট্ট বাচ্চা। তাদের দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কতদিন পরে আজ সেই চেনা মুখগুলো দেখতেছি। যদিও আমি লুকিয়ে লুকিয়ে তাদের দেখেছি, কিন্তু সেই দিনের দেখা আর আজকের দেখা মধ্যে অনেক পার্থক্য। আমাকে দেখার পরে আমার আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? আমার কথা কি তোর একবারের জন্য মনে পড়েনি? শরীরের অবস্থা কি করেছিস? আমাকে মাফ করে দাও বাবা, আমি বিনা দোষে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি। আমিও আব্বুকে জড়িয়ে ধরে বললাম, জি আব্বু, কি বলতেছো এসব? ছেলের কাছে কখনো বাবা মাফ চায়? আর আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সাইদের আব্বু সাইদের কথা শুনে আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগতো। মনে মনে ভাবতেছে, আমার ছেলে আমাদের এত ভালোবাসে আর আমরা তার উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আব্বুকে ছাড়িয়ে দিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কতদিন পরে আজকে আমাদের দুই ভাইয়ের একসাথে দেখা। ভাইয়া কান্না করতে করতে বলল, প্লিজ সাহিদ, তুই আমাদের ক্ষমা কর। আমরা না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। ভাইয়া আমি তোমাদের সকলকেই ক্ষমা করে দিয়েছি। কারো প্রতি আমার রাগ নেই। আমার যে কেউ হলে তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো। সো বাদ দাও এসব। কি করব বলেন? তারা হয়তো না বুঝে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তারা ভুল বুঝে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কাছে তাদের দেওয়া ভালোবাসার কাছে তাদের দেওয়া কষ্ট নিমেষেই হার মানিয়ে নেবে। সেই ছোট্টবেলায় আমি যখন স্কুলে পড়তাম তখন আব্বু আমাকে তার ঘাড়ে করে স্কুলে নিয়ে আসতেন। যদিও গাড়ি ছিল, আবার যখন স্কুল ছুটি থাকতো তখন তিনি আমাকে তার ঘাড়ে নিয়ে শিশু পার্কে নিয়ে যেতেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজেই আমার সাথে খেলতেন। আম্মুর কথা আর কি বলবো, আম্মু আমাকে ভাইয়ার থেকে বেশি ভালোবাসতো। যদিও একটা মিথ্যা কারণে তারা আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমার বাবা মায়ের জায়গায় যে কোনো বাবা মা থাকলে একই কাজ করত। আমার মনেও তাদের প্রতি একটা অভিমান ছিল, যেই অভিমানের জন্য আমি তাদের কাছে ফিরে যেতে পারিনি। কিন্তু গতকাল সামিয়ার কথার দ্বারা সেই অভিমান আমার মন থেকে দূরে চলে গেছে। যদি আমার ছেলে এরূপ মিথ্যা নাটকের সম্মুখীন হতো আর আমি সেই মুহূর্তে কি করতাম? নিশ্চয়ই এরকম করতাম,
যেটা আমার বাবা মা আমার সাথে করেছে। এইসব ভেবে বুঝলাম আসলে মা বাবার এখানে কোনো দোষ নেই। তাছাড়া তারাও অনেক কষ্ট পেয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাদের একটু হাসি খুশি রাখা প্রতিটা সন্তানের কর্তব্য। এরপরে আমি ভাবির কাছে এসে বললাম, ভাবি কেমন আছো? ভাবি একটা মুচকি এসে বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন আমার ভাইয়াকে পেয়ে ভালো আছি। এই কি অবস্থা করেছো শরীরে? আমার যাকে উদ্দেশ্য করে তোমার ঠিকমতো সেবা যত্ন করে না নাকি? ভাবির কথা শুনে আমার বাসাতে হাসির রোল পড়ে গেল। আমি আর সামিয়া মাথা নিচু করে আছি। আমি লজ্জাল মাখা মুখে বললাম, আরে ভাবি তেমন কিছুই না। বুঝি বুঝি দেবরজি, সব বুঝি। আচ্ছা ভাবি, এই বাচ্চাটাকে? ভাইয়ার কোলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে। এটা হলো তোমার একমাত্র আদরের ভাতিজা আব্দুল্লাল রাফি চৌধুরী। বাহ, খুব সুন্দর তো। দেখতে হবে ভাতিজাটা কার। আমি মুচকে এসে বললাম, তখন আব্বু বলল, এসব কথা এখন বাদ দিয়ে এখন বলো তোমরা বিয়ে কবে করছো? আব্বুর কথা শুনে তেমন অবাক হলাম না, কারণ যে কেউ আমাকে আর সামিয়াকে দেখে মনে করবে আমরা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ। আমি আব্বুকে বললাম, আব্বু আমরা এখনো বিয়ে করিনি। কি তাহলে সামিয়া এখানে কেন? আসলে আঙ্কেল, পরে সামিয়া সব কিছু বলল। যাক, খুব ভালো, তাহলে আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো। ঠিকই বলেছেন আম্মু, তাই তো বলি আমার দেবর যে শরীর এমন কেন। ভাবির কথা শুনে আবার সবাই হাসতে লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে মুসকি মুসকি হাসতেছে। আমি লজ্জা পেয়ে সোফা থেকে উঠে আব্দুল্লাহকে রেখে রুমের দিকে আসার জন্য পা বাড়াতেই আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? বাবা এই লোকগুলোতে। মিমকে আমি আমার আম্মুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদি। ভাইয়াকে দেখিয়ে দিয়ে বললাম, এইটা তোমার বড় আব্বু। ভাবিকে দেখিয়ে বললাম, এটা তোমার বড় আম্মু। আর ছোট বাচ্চাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বড় ভাইয়া আব্দুল্লাহ আল রাফি। এরপরে আমি আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এইটা তোমার দাদু। মিম খুশি হয়ে আমার কোল থেকে নেমে আব্বুর কোলে উঠে গিয়ে বলল, দি মাতালে আমার দাদু আথেলে আমালে ধুম পালিয়ে দিবেলে, আমার তাতলে তিনে দিবেলে। কিন্তু তোমাকে তো চিনলাম না আপু। আমার নাম মিম হানাত, আমার পাপাইয়ের নাম নাহিদ হানাত, আর আমার মামুনির নাম তামিয়া আত্মার পুদে তো। আমার আব্বু মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে আমার পাকা বুড়ি, আমি বুঝেছি। আব্বুর কথা শুনে মিম খিলখিল করে হেসে দিল। কেউ কখনো এইভাবে আদর করে কথা বলেনি। আমি আব্বুকে বললাম, আমি তোমাদের মিমের সম্পর্কে বলতেছি। মিম, তুমি তোমার আন্টিকে ডেকে নিয়ে এসো তো আম্মু। নেহার কয়েকদিন পর একটা এক্সাম আছে, সেই জন্য নেহা এখন রুমে বসে থেকেই পড়তেছে। মিম ওর দাদুর কোল থেকে নামতে নামতে বলল, আচ্ছা বাবাই। মিম নেহাকে ডাকতে যাওয়ার পরে আমি মিমের সম্পর্কে আব্বু আম্মুকে সহ ভাইয়া ভাবিকে সবকিছু বলে দিলাম। এরপরে আমি বললাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মিমকে আমি আমার মেয়ে হিসেবেই রাখবো। কোনোদিন তাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করব না। আর তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, তোমরা কখনো আমার মেয়েকে এসব কথা বলবে না। ঠিক আছে, আর আমার নাতনি হিসাবে খুব পছন্দ হয়েছে। আমারও। বাবা, আমি মিমিকে নিয়ে কি ভেবেছি জানো? কি? মিমিকে আমার রাফির বউ বানাবো। কি বলো রাফির মা? ভাইয়ার কথা শুনে সকলে হাসলাম। ভাবি হাসতে হাসতে বলল, ঠিকই বলেছ, বাড়িতেই বিআই বেআইন পাবো। ভাবির কথা শুনে আবার হাসতে লাগলাম। কতদিন পরে আজ পরিবারের লোকজন মন খুলে হাসতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আম্মু আমাকে বলল, বাবা, তুই মিমকে ওর আন্টিকে ডাকতে পাঠালি, ওর আন্টিকে? আম্মু মিমের আন্টি হলো নেহা, মানে আমার বোন। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা হাসপাতালে। এরপর সব কিছু খুলে বললাম। কথা শেষ হতেই দেখি নেহা মিমকে কোলে নিয়ে নিচে নামতেছে। নেহা এসে আমার পাশে বসলো। আমি নেহাকে বললাম, নেহা এটা হলো আমার আব্বু। এরপরে একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দিলাম। নেহা আমার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমার আব্বু বলল, কোষে একটা চর মারবো বেয়াদব মেয়ে। আঙ্কেল কি? হ্যাঁ, আজ থেকে বাবা বলবি, বাবা, বুঝছিস? নেহা আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। এই পাগলি মেয়ে, আর কখনো কান্না করবি না। এরপরে আম্মু নেহাকে কাছে টেনে নিয়ে আম্মু গলা থেকে একটা হার খুলে পরিয়ে দিয়ে বলল, বাহ, আমার মেয়েকে তো খুব মানিয়েছে। নেহা অনেকদিন পরে এমন একটা মায়ের আদর পেয়ে নিজের আবেগকে আর ধরে রাখতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যেন কখনো আমার মেয়েকে কান্না করতে না দেখি। নেহা চোখের পানি মুছে বলল, ঠিক আছে আম্মু। গুড গার্ল। এরপরে ভাইয়া নেহাকে কাছে ডেকে পাশে বসিয়ে নেহাকে বলল, কোন ক্লাসে পড়িস বোন? আমি কিন্তু তোকে তুই করেই বলবো। সমস্যা নেই ভাই, আমি এবার মেডিকেলে 2য় বর্ষে। ভাইয়া নেহার কপালে চুমু দিয়ে বলল, তাহলে আমাদের পরিবারের মধ্যে ডাক্তারও আসলো। ঠিক বলেছ। তখন ভাইয়া বলল, আমার ভাই যে আমাদের এত কিছু উপহার দিবে তা ভাবতেই পারিনি। প্রথমে একটা ফুটফুটে মিষ্টি ভাতিজা, এখন আবার একটা বোন। তখন আম্মু বলল, আমিও
খুব খুশি হয়েছি এদের দুজনকে পেয়ে। আরও কিছুক্ষণ কথা বলার পর আমি মিম আর আব্দুল্লাহ আল রাফিকে আমার কাছে ডাকলাম। দুজনেই আমার কাছে আসার পরে আমি মিমকে বললাম, আম্মু এটা তোমার ভাইয়া, আর আব্বু এটা তোমার আপু, দুজনেই খেলা করো আচ্ছা। আচ্ছা ভাবাই। মিমকে রাফিকে বলল, ভাইয়া তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল লাফি তৌদুলি তোলাম। এই কি আমার ভাতিজাও তো দেখি আমার মেয়ের মতো স্পষ্টভাবে কথা বলে। বাহ, এদের স্বামী স্ত্রী তো দেখি এখন থেকেই মিল আছে। আমার নাম মিম হাদাত। এই পরে ওরা দুজন বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মিম বলতেছে আমার বাবাই আমাদের চকলেট দেয় আদল তলে। রাফিও তার বাবাকে তাকে দেখিয়ে তা বলতেছে। একটু পরে সামিয়া এসে আমাদের নাস্তা করার জন্য ডাকলো, আর আমরা সকলেই নাস্তা করতে বসলাম। সামিয়া আর ভাবি দাঁড়িয়ে থেকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। মিম আর রাফি ওদের দাদির কাছে বসেছে। ওদের খাইয়ে দিয়ে আম্মু নেহাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার সোফায় বসলাম। আব্বু আমাকে বলল, শাহিদ তোদের সব কিছু প্যাক করে নে, আজ থেকে আমাদের সাথে থাকবি, রেডি হয়ে নে। বাবা আমি তো এখন যেতে পারবো না, আমার অফিস আছে। আমি কোনো কথা শুনতে চাই না। কতদিন পরে তোকে কাছে পেয়েছি, আর ছাড়তে চাচ্ছি না। তুই এখন আমাদের সাথেই থাকবি। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে ভাইয়া বলল, কোনো কিন্তু নয়, তুই আমাদের সাথেই যাচ্ছিস, এটাই ফাইনাল। আর হ্যাঁ নেহা বোন, তুইও বের হ, আজ থেকে আমাদের সাথেই থাকবি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে তার যাওয়ার মত আছে। এছাড়াও অনেকদিন হয়ে গেল সামিয়া বাসাতে যায়নি, আর নেহারও একটা মা বাবার প্রয়োজন। বিভিন্ন দিকে বিবেচনা করে আমি বললাম, ঠিক আছে চলো। আমি রুমে এসে প্রয়োজনীয় পোশাকগুলো আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্যাক করে নিলাম। এরপরে তিশাকে ফোন করে বললাম আমি 1 মাসের জন্য রাজশাহীতে যাচ্ছি, অফিসটা সামলে রাখতে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে বললাম। তিশা হ্যাঁ বলল, আর আমার তিশার উপর যথেষ্ট বিশ্বাস আছে যে সে সব ভালোভাবেই দেখাশোনা করবে। এরপরে এতিমখানায় ম্যানেজারের সাথে কথা বলে লাগাজ নিয়ে নিচে আসলাম। একটু পরে আমার মেয়ে, ওর মা আর ওর আন্টি একসাথে নিচে আসলো। বাসা থেকে বের হয়ে আমি দারোয়ান চাচাকে বলে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে সামিয়া, নেহা আর ভাবি, আর ভাইয়ার গাড়িতে আছে মা, বাবা, মিম, আব্দুল্লাহ আর ভাইয়া। দীর্ঘক্ষণ পরে ড্রাইভ করার পর পৌঁছে গেলাম প্রাণপ্রিয় বরেন্দ্রভূমি রাজশাহীতে। বাসায় পৌঁছে আমি আমার রুমে গেলাম। ভাবি নেহাকে নেহার রুম দেখিয়ে দিলেন, আর সেখানে সামিয়া আর মিমও গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, মিম আর সামিয়া বের হলাম সামিয়াদের বাসায়। নেহা আসেনি, ওর শরীর ক্লান্ত, তাই রেস্ট নিয়েছে। হবু শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে তারা তাদের মেয়ে এবং সঙ্গে একটা কিউট নাতনিকে পেয়ে খুশি হয়ে গেছে। শ্বশুর বাড়ির জামাই আদর পাওয়ার পরে আমি মিমকে নিয়ে আমার বাসায় আসলাম। সামিয়ার আসতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে আসিনি, কারণ সামিয়ার মা বাবা তাদের মেয়েকে অনেকদিন পরে আজকে পেয়েছে, তারাও ওর সাথে কিছু কথা বলবে, আড্ডা দিবে, এই জন্য আনিনি। বাসায় এসে মিম রাফিকে দেখতে পেয়ে ওর সাথে গার্ডেনে খেলতে গেল। আমি একটু রেস্ট নিয়ে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। তাদের একটা জায়গায় ঠিকানা দিলাম। আমি সেখানে পৌঁছানোর পরই ওরা দুজন মানে রাফি আর সিফাত আসলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। আড্ডা দিতে রাত প্রায় 8টা বেজে গেল। ওদেরকে বিদায় দিয়ে কিছু ফুচকা আর কিছু চকলেট নিয়ে বাসায় আসলাম। বাসায় সে কলিং বেল বাজাতেই ভাবলি সে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি সামিয়ার বাবা, সামিয়ার মা, আমার বাবা, আমার মা আর ভাইয়া সোফায় বসে থেকে কি যেন আলোচনা করতেছে। আমি সামিয়ার মা বাবাকে সালাম দিয়ে সিঁড়িতে আমার রুমে যাওয়ার জন্য উপরে উঠতেই আব্বু আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু আমাকে বলল, শাহিদ এই মাসের 5 তারিখে তোমার আর সামিয়ার বিয়ে, এই বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? না বাবা, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর সমস্যা নেই। তারা আরো কিছু কথা বলল, তা আমি না শুনে আমার রুমে আসলাম। রুমে এসে দেখি সামিয়া, নেহা, মিম আর রাফি বেডে বসে থেকে আমার ল্যাপটপে কি যেন দেখতেছে। সামিয়া আমাকে দেখতে পেয়ে ল্যাপটপটা রেখে আমাকে বলল, কোথায় গিয়েছিলে? বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা ফ্রেশ হয়ে নাও। আমি আর কথা না বলে ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে সামিয়া আর নেহাকে কিছু ফুচকা দিলাম, আর কিছু রেখে নেহাকে তা ভাবিকে দেওয়ার জন্য বললাম, আর চকলেটগুলা মিম আর রাফিকে দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সকালে ডিনার করতে গেলাম। দুই পরিবার খুব আনন্দে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে সামিয়ার মা বাবা ওরা ওদের বাসায় চলে গেল। আমিও ওদের বিদায় দিয়ে রুমে আসলাম। জার্নি করার পরে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর মিম ওর দাদা দাদির কাছে শুয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে বের হলাম শপিং মলের উদ্দেশ্যে, কারণ বিয়ের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 4টা ঘন্টা সময় নিয়ে দুই পরিবারের শপিং করা শেষ হলো। বাসায় এসে গোসল করে লাঞ্চ করে বের হলাম বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য। ওদের দাওয়াত দিয়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সরাসরি অফিসে গেলাম। অফিসে গিয়ে সকল স্টাফকে 2 দিন ছুটি দিলাম, আর আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। এরপরে এতিমখানায় গিয়ে বাচ্চাদের সাথে আবার রওনা দিলাম রাজশাহীতে। বাসায় আসতেই রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কথা বলে রুমে আসলাম। রুমে এসে সামিয়াকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম।
এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল একটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ আনন্দেই কেটে গেল। সামিয়া আর আমার এক জায়গায় হলুদ সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছিল। হলুদ সন্ধ্যা শেষে সামিয়ারা ওদের বাসায় চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার বিয়ে ভাবতেই নিজেকে কেমন জানি বড় লাগতেছে। আমার বাসা থেকে রওনা দিলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে নেহা, মিম, ভাবি, রাফি, সিফাত, ইকবাল, সাকিব আর রিয়াদ। হ্যাঁ, ওরাও এসেছে। সামিয়াদের বাসার গেটের সামনে গিয়ে গাড়ি থামানোর গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই আমার কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বলল, টাকা ছাড়া নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবে না। রাফি ওদের বলল, কত টাকা চাই আপনাদের? 50,000 টাকা। কি এত টাকা হবে না, কম করুন। না, 50,000 টাকা দিতে হবে। আমার বন্ধুরা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে 20,000 নিয়ে আসলো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই উপর থেকে আমাদের উপর ফুল পড়া শুরু হলো। আর এতক্ষণ মিম নেহার কাছেই ছিল। বিয়ের যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। সামিয়া ওর মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণ কেঁদেছে। এর আগে কখনো এমনভাবে কান্না করতে দেখিনি। আর হ্যাঁ, বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামাও এসেছিলেন। গাড়িতে পুরো রাস্তা সামিয়া আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল। আমিও তাকে নিষেধ করিনি, কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যাচ্ছে, এতে কাদাই স্বাভাবিক। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মু এসে সামিয়াকে বরণ করে নিল। নেহা আর ভাবি সামিয়াকে আমার রুমে নিয়ে গেল আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম। ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মু এসে ডেকে গেল রুমে যাওয়ার জন্য। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমার রুমের দরজার কাছে আসতে দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেন তারা দাঁড়িয়ে আছে। ওদের পাওনাটাও মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সামিয়া খাটে থেকে নেমে এসে আমার পায়ে সালাম দিতে গেলে আমি আটকিয়ে আমার সামনে দাঁড় করিয়ে বললাম, আরে পাগলি, তোমার জায়গা আমার পায়ে নয়, বুকে। অজু আছে তোমার? হ্যাঁ আছে। আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। আচ্ছা। সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে সামিয়া বের হলো। এরপরে দুজন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের পার্থিব জীবনের জন্য দোয়া করলাম। এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের একপাশে বসিয়ে দিয়ে আমি ওর পায়ের কাছে বসে পকেট থেকে নেকলেস বের করে সামিয়াকে বললাম, মনে আছে এই নেকলেসটির কথা? হ্যাঁ, এটা তো তুমি মিমের জন্য কিনেছিলে। আরে পাগলি, এটা তোমার জন্য কিনেছিলাম, কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলেছিলাম। সামিয়া রেগে গিয়ে বলল, কি আমি সেদিন কত কষ্ট পেয়েছিলাম জানো? দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। এরপর সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে 4 চোট এক করে দিল। অতঃপর আমরা হারিয়ে গেলাম এক পবিত্র বন্ধনের মাধ্যমে ভালোবাসার অতল গভীরে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এরকম আরও ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে অবশ্যই আমাদের ভোরের রোদুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।